নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। দ্বিতীয় দফার লোকসভার ভোটের ঠিক আগে ২-৩ দিন আগে হাসান লোকসভা কেন্দ্র বা হাসান জেলার বিভিন্ন জায়গায় বাসে সিটে, ট্রামে, পার্কে একটি করে পেন ড্রাইভ পাওয়া যায়। রাস্তাঘাটে এমনকি মোড়েও, বাজারের মোড়েও পাওয়া যায়। পেন ড্রাইভটি যখন খুলে দেখা গেল, তখন দেখা গেল সেখানে দেখা যাচ্ছে অনেক মহিলা তাদের বিভিন্নভাবে কাকুতি মিনতি করছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, এবং একজন সাংসদ তাদের ভিডিও করছে। এটা চারিদিকে ছড়িয়ে পড়ার পরেই কর্ণাটকের বিধানসভা ক্ষেত্রে এবং গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। সে ছিল এইচ.ডি. দেবগৌড়ার নাতি এবং বলতে পারেন এই মুহূর্তে হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী। এর আগেও তিনি ওখান থেকে জিতেছেন, প্রজ্জ্বল রেভান্না। এই প্রজ্জ্বল রেভান্না জেডিএস, জনতা দল সেকুলার, যেটা এখন বিজেপির সাথে ওখানে এনডিএ শরিক হয়ে লড়াই করছে কর্ণাটকে, সেখানকার একজন লোকসভা নির্বাচনে এনডিএর মনোনীত প্রার্থী। ঘটনাটার সূত্রপাত এভাবে হয়। তাদের বাড়িতে কাজ করতেন একজন মহিলা। তিনি তার বয়ানে বলেন যে ২০১১ সালে আমি ওই বাড়িতে কাজ করতে আসি, প্রজ্জ্বলদের বাড়িতে। সে প্রজ্জ্বলের মা ভবানী দেবীর আত্মীয়া। সে সেখানে কাজ করতে করতে ২০১৪ সালে এইচ.ডি. রেভান্না, প্রজ্জ্বল রেভান্নার বাবা, তাকে হোলেনার্সিপুরার একটি হোস্টেলে রাঁধুনির কাজ দেন। সেখানে সে রাঁধুনির কাজ করতে থাকে এবং ২০১৯ সালে প্রজ্জ্বলের দাদা যখন বিয়ে ঠিক হয়, তখন তাকে আবার ডেকে নিয়ে আসা হয় এবং সে আবার বাড়িতে তার কাজে নিযুক্ত হয়। এবার দ্বিতীয় দফায় কাজে নিযুক্ত হওয়ার ঠিক ৪ মাস পর থেকে তার সাথে উল্টোপাল্টা কাজগুলো শুরু হয়। প্রজ্জ্বলের বাবা এইচ.ডি. রেভান্না তাকে স্টোর রুমে ডাকতো, ডেকে অসংলগ্নভাবে তার গায়ে হাত দিত এবং তাদেরকে বিবস্ত্র করে দিত, এবং এটা হতো যখন ভবানী দেবী বাড়িতে থাকতো না। এটা হতে হতে তারপর প্রজ্জ্বল রেভান্না এই ভদ্রমহিলাকে ঘরে ডাকতো এবং কোনো সময় রান্নাঘরে গিয়ে পিছন থেকে তার উপর হামলে পড়তো বা তাকে জাপটে ধরতো। এটা চলতে চলতে প্রজ্জ্বল রেভান্না তারপর তার মেয়েকে ভিডিও কল করা শুরু করে। মেয়েকে উল্টোপাল্টা প্রস্তাব দেওয়ার পর, বাজে কথা বলবার পরে মেয়েটি তার নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। এবং কেবলমাত্র এটা তার সাথে না, তার বাড়িতে যে ৬ জন পরিচারিকা ছিল তাদের প্রত্যেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, এবং যেই পরিচারিকারা ছিল তাদের বাড়ির মেয়েদেরকে ডেকে আনা হতো প্রজ্জ্বল রেভান্না তার শরীরে তেল মালিশ করবে বলে, এবং তার প্রাইভেট পার্টে তাদেরকে হাত দেওয়ার জন্য বলা হতো। এটা প্রথম দিকে চুপচাপই ছিল। ভদ্রমহিলা ওখান থেকে কাজ ছেড়ে দেয় যখন তার মেয়ের ব্যাপারে প্রজ্জ্বল রেভান্না আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করতে থাকে। পরবর্তীতে যখন পেন ড্রাইভের মাধ্যমে এই ঘটনাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন ওই পরিচারিকা যে ছিল ৪৭ বছর বয়স্কা সেই মহিলা, তার স্বামী তাকে সন্দেহ করা শুরু করে এবং সেই সন্দেহের হাত থেকে বাঁচার জন্য, তার সুরক্ষা, তার মেয়ের সুরক্ষার জন্য সে থানাতে এসে প্রথম ডায়েরিটা করে প্রজ্জ্বল রেভান্না এবং তার বাবা এইচ.ডি. রেভান্নার নামে। তখনই চারিদিকে এই তোলপাড়টা আরো বেড়ে যায় এবং বলতে পারেন তখন কর্ণাটক রাজ্যের বা বিধানসভার মধ্যে রাজনৈতিক দোলাচল একটা ভূমিকম্পের পর্যায়ে পরিণত হয়। ইতিমধ্যেই যখন এই ব্যাপারগুলো চারিদিকে ছড়িয়ে পড়া শুরু করে, তখন প্রজ্জ্বল রেভান্না বা বিজেপি, এই দুটো পার্টি জেডিএস এবং বিজেপির যে কমন পোলিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট, সে একটি থানাতে ডায়েরি করে এবং বলে যে এটা ইচ্ছাকৃত বিকৃত একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের যাতে ভোট কম পায় এর জন্য, বা তাদের এটা মিথ্যে একটা অপপ্রচার হচ্ছে। এসব যখন চলছে চারিদিকে, চলতে যখন খবরটা আস্তে আস্তে এবার কর্ণাটকের মন্ত্রিসভার কাছে পৌঁছলো, তখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া একটি ৩ জনের এসআইটি গঠন করলেন, সিট গঠন করে দিলেন। প্রত্যেকেই তারা আইপিএস অফিসার। তাদেরকে বলা হলো এই বিষয়টিতে তদন্ত করবার জন্য। ইতিমধ্যেই খবর পাওয়া গেল প্রজ্জ্বল রেভান্না ঠিক ভোরবেলা ৩:৪৫ সে জার্মানির উদ্দেশ্যে রওনা দেন এবং জার্মানিতে উড়ে চলে যায় ফ্র্যাঙ্কফুর্টের থেকে, এবং পরবর্তীতে ইউরোপের কোনো একটি জায়গায় গিয়ে গা ঢাকা দিয়ে তিনি বসে আছেন।
3 দিন পর তিনি ওখান থেকে টুইট করেন যে যেগুলো হচ্ছে সেগুলো সব মিথ্যে, একদিন আসল সত্যিটা প্রকাশ হবে। এই অবস্থাতে যখন সবকিছু চলছে তখন এইচ.ডি. কুমারাস্বামী, দেবগৌড়ার আরো একজন ছেলে, যে একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকে, সে প্রেস মিট করে এবং এসআইটি যে গঠন করা হয় সেটাকে স্বাগত জানান এবং তিনি বলেন যে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য সে যেই হোক তাকে তার শাস্তি ভোগ করতে হবে। প্রজ্জ্বল রেওয়ান্নাকে দুদিন পর সাসপেন্ড করে দেওয়া হয়। ইতিমধ্যে প্রজ্জ্বল রেওয়ান্নার যে বাবা রয়েছে এইচ.ডি. রেওয়ান্না, তিনি হেফাজতে নিয়েছে তাকে কেরালার পুলিশ। তার কারণ যখন প্রথম এই অভিযোগটা হয় তারপর আস্তে আস্তে আরো অভিযোগ উঠে আসে। প্রথমে প্রজ্জ্বল রেওয়ান্না এবং তার বাবার নামে 354A, 354D এবং আরো বিভিন্ন ধারা যুক্ত হয়। পরবর্তীতে একটি ছেলে এসে আবার নতুন করে অভিযোগ করে যে তার মাকে ধর্ষণ করা হয়েছে এবং তার মাকে অপহরণ করা হয়েছে। অপহরণ করেছেন প্রজ্জ্বল রেওয়ান্নার বাবা। তাই তখন ধর্ষণের ধারাও সেখানে যুক্ত হয় এবং এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়ে গেছে। কর্ণাটক বিধানসভায় 28টি সিট রয়েছে। 28টি সিটের মধ্যে 3টে সিট কেবলমাত্র জেডিএস কে ছাড়া হয়েছে। এই 3টি সিটের মধ্যে একটি হচ্ছে হাসান, যেখানে প্রজ্জ্বল রেওয়ান্না দাঁড়িয়েছে। আরেকটি হচ্ছে মান্ডো, যেখানে দাঁড়িয়েছে তার ছোট ছেলে এইচ.ডি. কুমারাস্বামী। এবার যেই নরেন্দ্র মোদী এতদিন ধরে পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, গান্ধী পরিবার নিয়ে কথা বলে, রাহুল গান্ধীকে শাহজাদা বলে কটাক্ষ করে, তাহলে এবার কি বলবেন? 3টে সিট ছেড়েছে একটা দলকে, সেই দলের মধ্যে একজন যে হেড, তার নাতি একটা সিটে, একখানে তার ছেলে। পরিবারতন্ত্রের ব্যাখ্যা তাহলে এবার তো নরেন্দ্র মোদীকে আবার দিতে হবে। এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন প্রথম প্রশ্ন উঠে আসে যে প্রজ্জ্বল রেওয়ান্নার এই ভিডিওগুলো ভাইরাল হলো কি করে? খোঁজ খবর নিয়ে জানা গেল প্রজ্জ্বল রেওয়ান্নার প্রাক্তন যে ড্রাইভার, কার্তিক তার নাম, সে ওখানকারই একজন বিজেপির নেতা, কিসাম দেবগৌড়া, দেবরাজ গৌড়া তার নাম, দেবরাজ গৌড়াকে এই পেন ড্রাইভটি দেওয়া হয় এবং তিনি পেন ড্রাইভটি কেন দিয়েছেন তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে আমি কংগ্রেসের কোনো নেতার হাতে দিইনি, আমি দেবরাজ গৌড়ার হাতে দিয়েছিলাম, তার কারণ এই মহিলারা যাতে সঠিক বিচার পায় এবং তারও একটি জমি এই রেভান্না পরিবার মিথ্যে কথা বলে চাপ দিয়ে তার থেকে ছিনিয়ে নিয়েছিল। দেবরাজ গৌড়ার কাছে যখন সাংবাদিকরা জানতে চায় তখন দেবরাজ গৌড়া বলে যে হ্যাঁ, আমি ডিসেম্বরে এই পেন ড্রাইভটি পাই। এই পেন ড্রাইভটির মধ্যে 450 মহিলার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে জোর জবরদস্তি করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, এরকম ভিডিও রয়েছে এবং সেই ভিডিওর সংখ্যা 2975, প্রায় 3000-এর কাছাকাছি। এবং এর মধ্যে খালি ওই বাড়ির পরিচারিকা নেই, বাড়ির পরিচারিকা যেরকম রয়েছে সেরকম বয়স্কা মহিলা থেকে শুরু করে তাদের পার্টিরই অনেক কর্মকর্ত্রী রয়েছে, পার্টির মহিলারা রয়েছে, তার সাথে সরকারি পোস্ট হোল্ড করে এরকম অনেক আমলা, মন্ত্রী হোক বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী হোক, তারাও রয়েছে। এবং এই ভিডিওগুলো করা হতে কেবলমাত্র তাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেল করা হবে বলে, এবং ভিডিওটি নিজেই করত প্রজ্জ্বল। দেবরাজ গৌড়া বলেন এটা কেবলমাত্র আমি নয়, আমি এটি আমাদের বিজেপির রাজ্য সভাপতিকেও জানিয়েছিলাম এবং সে বলে যে আমি বলেছিলাম সেই ডিসেম্বর মাসেই জেডিএস এর সাথে যাতে জোট না করা হয়, কোনো কারণে যদি জেডিএস এর সাথে জোট হয় তাহলে বিরোধীদের কাছে এই পেন ড্রাইভটি একটি ব্রহ্মাস্ত্রতে পরিণত হবে এবং আমরা ভোট পাবো না। ইতিমধ্যে এটাও জেডিএস এর ভিতর থেকেই খবর উঠে শুরু হয় যে কুমারাস্বামী পর্যন্ত বলেছিল যে হাসানে আমাদের অবস্থা ভালো নয়, প্রজ্জ্বলকে না দাঁড়া করালেই ভালো হয়, যদিও এদের মধ্যে ব্যক্তিগত গোষ্ঠী কোন্দল রয়েছে বা পারিবারিক কোন্দল রয়েছে বলে জানা যায়। দেবগৌড়া নরেন্দ্র মোদীকে কথা দেয় না হাসান থেকে প্রজ্জ্বল জিতে যাবে। যখন দেবরাজ গৌড়া বা বিজেপির কর্মীরা সেখানে নামতে না চায় তখন তাদেরকে জোর করা হয় যে না, তিনি এনডিএ থেকে দাঁড়িয়েছেন, তিনি এনডিএর প্রার্থী, কেবলমাত্র জেডিএস এর নয়, তাই তার হয়ে প্রচার করতে হবে। এই অবস্থাতে বিজেপির নেতারা বাধ্য হয় তার হয়ে প্রচার করতে এবং প্রচারে নামতে। কিন্তু প্রশ্ন হলো যখন দেবরাজ গৌড়া, বিওয়াই বিজেন্দ্র থেকে শুরু করে ওখানকার রাজ্য সভাপতি থেকে শুরু করে যে বিজেপি রাষ্ট্রের মহাসচিব, তার প্রত্যেককে যখন এই বিষয়ে অবগত করা হলো সেই ডিসেম্বর মাসে, তারপরে তাহলে প্রজ্জ্বল রেওয়ান্নাকে দাঁড় করানো কেন হলো?
বা নরেন্দ্র মোদী গত 14ই এপ্রিল তার হয়ে কেন প্রচার করলেন, তার পিচ চাপড়ে দিলেন, বললেন দারুণ ক্যান্ডিডেট, একটা ভোট হাসানের লোক প্রজ্জ্বলকে দেওয়া মানে নরেন্দ্র মোদীর হাত শক্ত হওয়া, দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত হওয়া। আর দেশের ভবিষ্যৎ যদি এটা হয়, তাহলে আমরা কতটা সুরক্ষিত এবং সুনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, এবার আপনারাই সেটা বিচার করুন। তার মানে কি, যে মানুষটি পরিবারবাদ নিয়ে কথা বলছে, যারা জিরো টলারেন্সের কথা বলছে মহিলাদের ব্যাপারে, সেই মানুষটি গিয়ে যখন তার দল ইতিমধ্যেই জানে প্রজ্জ্বল কি করেছে এবং কাদের সাথে করেছে, কি মানে ভিন্নতর অপরাধ করেছে, তারপর তার হয়ে গিয়ে প্রচার করছে নরেন্দ্র মোদী। তার মানে 400 স্বপ্নতে এমন ভাবে বুঁদ হয়ে রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে তিনি তার নৈতিকতা বিসর্জন দিয়ে দিয়েছেন। তিনি ভাবতেই পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল, পার্থক্যটাই খুঁজে বের করতে পারছেন না। যে করে হোক আমার 400 চাই। এতে যদি প্রধানমন্ত্রী পদের গরিমা অক্ষুণ্ণ না থাকে তো থাকবে না। এবার চলে আসি তার 5ই জানুয়ারি সন্দেশখালী। সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডির একটি টিম যায়। ভদ্রলোকের নাম ছিল শেখ শাহজাহান, তার কাছে যাওয়া হয়। সে হচ্ছে খাদ্যের প্রাক্তন আমাদের যিনি মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্য দপ্তরের, তার সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সে তার কাছের মানুষ ছিলেন। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্যই বা তদন্ত করবার স্বার্থে ইডির একটি টিম কেন্দ্রীয় বাহিনীর সাথে এবং বেশ কিছু সাংবাদিক সেই শেখ শাহজাহানের বাড়িতে যায়। শেখ শাহজাহানের বাড়িতে যখন গিয়ে তারা পৌঁছয়, তার কিছুক্ষণ পর 800 থেকে 1000 মানুষ সেখানে ঘিরে ধরে এবং তাদেরকে আক্রমণ করে। ইডির কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভেঙে দেওয়া হয়, সাংবাদিকদেরও 2-1 জনের গায়ে ঘা লাগে। তারপরে শেখ শাহজাহান ফেরার হয়ে যায়। এই শেখ শাহজাহান একটা সময় সিপিএম করত, একটা সময় ভ্যান চালাতো, একটা সময় মাছের ভেরি শ্রমিক ছিল। পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়ে সে আস্তে আস্তে আরেকটু বলবান হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তার আরো পিরামিড সিস্টেমে 2টো সাকরেত ছিল, একজনের নাম শিবু, একজনের নাম উত্তম। এই শিবু আর উত্তমই সেদিন 5ই জানুয়ারি লোক সাপ্লাই করেছিল। তারপরে হঠাৎ করে 3-4 দিন পর সন্দেশখালী পুনরায় জেগে উঠল, মহিলারা রাস্তায় নামলেন এবং ভুরি ভুরি অভিযোগ উঠে আসা শুরু করলো যে শেখ শাহজাহান এবং তার সাকরেতরা ওখানে কি করে বেড়াচ্ছে। জমির কেস আসলো। শেখ শাহজাহান যেহেতু আগে মাছের ভেরি শ্রমিক ছিলেন, এই ব্যবসাটা তিনি ভালো বোঝেন। সেখানকার সাধারণ খেটে পাওয়া অসহায় গরিব মানুষগুলোর জমির মধ্যে সে নোনা জল ঢুকে সেগুলোকে মাছের ভেরিতে পরিণত করে ফেললো। একজন মহিলা সাংবাদিকদের সামনে এসে বলছেন যে তার 33 শতক জমি ছিল এবং সেই জমিটিকে নোনা জল ঢুকিয়ে শেখ শাহজাহান এবং তার দল নিয়ে নেয়। তাকে একটুও টাকা দেওয়া হয়নি। সে চায় পুনরায় তার জমিটা সে ফিরে পাক, এখানে সে আবার চাষাবাদ শুরু করবে। এরকম আরো একটু অভিযোগ উঠে আসে যেখানে দেখা যায় যে শেখ শাহজাহান লিজে জমিটা নিবে বলে সেখানে আবার নোনা জল ঢুকিয়ে দেয়। তারপর একবার হয়তো টাকা দিয়েছিল, তারপর আর টাকা দেয়নি। ওখানে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে যায়, পার্থ ভৌমিক, সৃজিত বসু, এরা যায়, গিয়ে কথাবার্তা বলে, মানুষের সাথে তাদের আশ্বাস দেয় এবং তাদের জমি যা যা সমস্যা রয়েছে সেগুলো যতটা সুরাহা করা যায় সেটা করা হবে বলে আশ্বস্ত করে এবং কিছু হয়তো পদক্ষেপ তারা নিয়েছিলেন। শেখ শাহজাহানকে নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন তদন্তকারী দল, পুলিশ, ইডি, সিবিআই সবার মধ্যে একটি দ্বন্দ্ব চালু হয়ে যায় যে শেখ শাহজাহান কে রয়েছে সেটা কোথায় আছে বা কারা রেখেছেন সেটা জানেন রাজ্য পুলিশ বলতে থাকেন যে আমরা হাইকোর্টের অর্ডারের জন্য কিছু করতে পারছি না। হাইকোর্ট বলে আমরা অন্য বিশেষকে অর্ডার দিয়েছি, তাকে অ্যারেস্ট করার ব্যাপারে সে কেন্দ্রীয় তদন্তকারী দল করুক বা রাজ্যের কোনো দল করুক, রাজ্যের তদন্তকারী দল, আমাদের তাতে কোনো ব্যাপার নেই, যে কেউ অ্যারেস্ট করতে পারে। তারপরে শেখ শাহজাহান এই দড়ি টানাটানির পর বেরিয়ে আসে এবং সেদিন তো আপনারা দেখেন মনে হচ্ছে আলেকজান্ডার বেরিয়ে আসছিল, যেভাবে আঙুল দেখিয়ে আসছিল, অতটুকু বোধও ছিল না সে কতটুকু অন্যায় করেছে। তার সাথে এবার যুক্ত হয়ে যায় ধর্ষণের অভিযোগ।
গ্রামের থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের সবখানে একটি কথা রটে যায় এবং সেই কথাতে বলা হয় যে পিঠে পুলি বানানোর নাম করে নেতারা রাতের বেলা সুন্দরী মেয়েদেরকে বা পুত্রবধূদেরকে বা বধূদেরকে যাকেই হোক গ্রামের মেয়েদেরকে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে দিয়ে পিঠে পুলি রান্না করানো হতো। আর ভিতরে কি কি হতো এগুলো তো বলার অপেক্ষা রাখে না। রেখা পাত্র এগিয়ে আসলো, ডায়েরি হলো, অ্যারেস্ট হলো, শিবু, উত্তম, শেখ শাহজাহান প্রত্যেকেই এখন জেলে রয়েছে, তদন্ত চলছে। হঠাৎ করে গতকাল দেখা গেল একটি ভিডিও চারিদিকে ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? সেই ভিডিওতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী ২ নং ব্লকের মন্ডলের সভাপতি। তিনি কয়েকজনের সাথে খোশ গল্প বা আড্ডার ছলে সাক্ষাৎকার দিচ্ছেন। এক প্রকার সেটা স্টিং অপারেশন হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি কেউ বা এখনো পর্যন্ত যাচাই হয়নি। সেখানে দেখা যায় তিনি বলছেন যে এটা একটা নাটক, বেসিক্যালি যেটা জিস্ট পয়েন্ট, এটাকে তৈরি করা হয়েছে এবং এটা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করেছে শুভেন্দু অধিকারী এবং তাকে মানে একটার পর একটা প্রশ্ন করা হয়, সে উত্তর দেয়। সে বলেন যে ২,০০০ টাকার বিনিময়ে বা ৩,০০০ টাকার বিনিময়ে মানে টাকার বিনিময়ে কি করে মানুষগুলো বা মহিলাগুলো মিথ্যে অভিযোগ করেছে। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন আছে। ২,০০০ টাকা বা ৩,০০০ টাকার বিনিময়ে যদি মহিলারা তাদের সম্ভ্রমকে এরকম হাটের মধ্যে ওপেন করে দিতে চায়, তার মানে বুঝতে হবে ওখানে শোষণ এবং নিপীড়ন কোন পর্যায়ে হয়েছে বা কতটা অর্থনৈতিকভাবে ওখানকার মানুষরা দুর্বল হলে এটা সম্ভব হয়। যাক, এই সাক্ষাৎকারের মেন কিছু জিস্ট পয়েন্ট আছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। স্টিং অপারেশনের যিনি প্রশ্নকর্তা বা যারা প্রশ্নকর্তা তারা বলেন, দাদা তোমার কি লেভেল, কাজ করেছো বুঝতে পারছো? ধর্ষণ হয় নাই, তাকে ধর্ষণ বলে চালিয়েছো। তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারবো না। এই প্রশ্ন শুনে সম্মতিসূচক হাসি হাসেন গঙ্গাধর। আবার প্রশ্নকর্তা প্রশ্ন করেন, কিভাবে ওদের ব্রেন ওয়াশ করলেন? উত্তরে গঙ্গাধর বলেন, শুভেন্দুদার নির্দেশে আমরা এই কাজ করেছি, উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন এটা না করলে তাবড় তাবড় লোককে গ্রেপ্তার করানো যাবে না, আমরা ওখানে দাঁড়াতে পারবো না। পরবর্তীতে আবার কথোপকথনের মাধ্যমে প্রশ্ন আসে, অসত্য ধর্ষণের অভিযোগ লেখাতে কি করে রাজি হলেন মহিলারা? উত্তর দিচ্ছেন গঙ্গাধর কয়াল, আমরা যা বলেছি ওরা শুনেছে, কেউ না করেনি। যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আপনাদের এই আন্দোলন সফল হবে না, এখানে আপনাদের টিকতেও দেবে না। এটা শুনে, এটা ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। তার কারণ এটা নিয়ে দীর্ঘদিন থেকে নরেন্দ্র মোদী তথা বিজেপি, সে রাজ্যের বিজেপি হোক বা কেন্দ্রের বিজেপির নেতারা হোক, প্রত্যেকে চাইছিল কি ডিভিডেন্ড তুলতে, যদিও সেভাবে আসেনি। আজ থেকে সিঙ্গুর নন্দীগ্রামের সময় আমাদের সোশ্যাল মিডিয়া এত জাগ্রত ছিল না, তারপরেও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল বা তাড়িত করে তুলেছিল, উদ্বিগ্ন করে তুলেছিল তখনকার পরিস্থিতি, সেটা সন্দেশখালী করতে পারেনি। উল্টে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর সন্দেশখালীর যতটুক এগিয়ে ছিল বিজেপি, তার থেকে অনেক বেশি কয়েক গুণ তাকে পিছিয়ে যেতে হলো। সন্দেশখালী নিয়ে রেখা পাত্র বলেছিলেন যে নরেন্দ্র মোদী যখন তাকে ফোন করেছেন তার মনে হচ্ছিল স্বয়ং রামচন্দ্র তার সাথে কথা বলছে, এটা তার মনে হয়েছে। সন্দেশখালীর বিষয়ে যখন এই কথাগুলো চারিদিকে তোলপাড় হয়ে গেল, অটোমেটিক তৃণমূল কংগ্রেস এটাকে ক্যাচ করলো। মমতা ব্যানার্জি সুপ্রিমো মঞ্চে সভা করছিলেন বা সভা করতে উঠছেন, তখন এতটুকু খবর পেয়েই তিনি অ্যাটাক করা শুরু করেন। পরবর্তীতে অভিষেক ব্যানার্জি এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। নরেন্দ্র মোদী যখন এর আগে পশ্চিমবঙ্গে এসছে তখন তিনি সন্দেশখালী নিয়ে অনেকগুলো কথা বলেছেন। সন্দেশখালী নিয়ে সে তার ভোট ক্যাম্পেনিংকে জবরদস্ত করতে চেয়েছেন, উত্তর থেকে দক্ষিণ পুরো বাংলাকে উদ্বেলিত করতে চেয়েছেন, কিন্তু পারেননি বা সেটা হয়নি। কোথাও গিয়ে মানুষের মনে একটা জায়গায় গিয়ে অলরেডি
একটি প্রশ্ন উদয় হয়েছিল, বা মানুষ হয়তো অজান্তেই সিঙ্গুর নন্দীগ্রামের সাথে এটাকে তুলনা করে ফেলেছিল যে আদৌ কি হয়েছে। নরেন্দ্র মোদী বলেছিলেন সন্দেশখালীর বোনেদের সাথে, বিশেষ করে দলিত বোনেদের সাথে এত বড় অপরাধ হয়েছে, গোটা দেশ তদন্তের দাবি করতে থাকে, টিএমসি তাদের অপরাধীদের বাঁচাতে থাকে। এটা করা হয়েছিল কেবলমাত্র তার নাম শাহজাহান শেখ ছিল বলে। নরেন্দ্র মোদী এখান থেকে দুটো সূক্ষ্ম চাল খেলেছিলেন। প্রথমে তিনি বলেছিলেন সন্দেশখালীর বোনেরা, তারপর রিপিট করে বলেন সন্দেশখালীর দলিত বোনেরা, কোট আনকোট দলিত বলেন। সেখান থেকে ক্যাচ করতে চান নিচু সম্প্রদায়ের মানুষদেরকে, এটার মাধ্যমে সে মতুয়াদেরকেও টাচ করতে চেয়েছে। এবং পরবর্তীতে গিয়ে বলেন যে টিএমসি একে বাঁচানোর একটি কারণেই চেষ্টা করছে, তার কারণটা হচ্ছে তার নাম শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে কেবলমাত্র এখানে তিনি অপরাধী হিসেবে উপস্থাপিত করতে চাননি, তিনি একজন মুসলমান গোষ্ঠীর বা জনজাতির লোক, জনগোষ্ঠীর লোক, এটা তিনি ওখানে বোঝাতে চেয়েছেন। তৃণমূল কংগ্রেস মুসলমানদের দিকে ঝুঁকে রয়েছে, এই সূক্ষ্ম তাসটা তিনি ওখানে খেলতে চেয়েছিলেন। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। এই ভিডিও সত্য হোক অসত্য হোক, যদিও গঙ্গাধর কয়াল বলেছেন যে এটা অসত্য, সে সিবিআই এর কাছে যাবে, দরকার বলে অভিষেক ব্যানার্জির নামেও সে কমপ্লেন করবে। তিনি বলেছেন যে এটা তার গলা নয়, তার গলা বিকৃত করে এটা হাই টেকনোলজির মাধ্যমে এটা করা হয়েছে। তিনি এটা বলেছেন যে এটা একটি ইউটিউব চ্যানেল থেকে পাঠানো হয়েছে এবং এটা সবই রিসেন্ট, ৩রা মে এই ইউটিউব চ্যানেলটিকে তৈরি করা হয়, এটাকে ইচ্ছা করে করা হয়েছে, এটা তিনি বলেন। শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করে প্রথম দিকে সকালবেলা, তিনি যখন ওই জনসভা করছিলেন বা প্রসেশন করছিলেন, পদযাত্রা করছিলেন, সেই সময় গিয়ে একটু চুপচাপ ছিলেন, অত পাত্তা দিচ্ছে না বা তার কাছে কোনো স্টক ছিল না বলার মতো। তারপর সে রাতের বেলা আবার নতুন মহিমায় সে ফিরে আসে, স্বমহিমায় নতুন করে। সে তার এক্স হ্যান্ডেলে লেখে যে এগুলো সব কয়লা ভাইপোর কারসাজি, সে এগুলো করেছে, এগুলোর জন্য অনেক দূর যেতে হবে। এবং গঙ্গাধর কয়াল সে ভিডিও বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে বলে যে সন্দেশখালীতে ৩৮৯টা অভিযোগ জমা পড়েছে। ৩৮৯টা অভিযোগের মধ্যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কিছু অভিযোগ আরো সংগ্রহ করেছে। তিনি বলছেন যে তৃণমূলই বলেছে যে ২৮৯ জনের জমি ফেরত দেওয়া হয়েছে। পুলিশ ৩টে ধর্ষণের এফআইআর নিয়েছে, তাহলে সবগুলো কি মিথ্যে? এটা কিছুটা গ্রহণীয় হতে পারে যে যতই টাকা দিক, তাই বলে কি সবার মানে ৩৮৯ জনের বিবেক একসাথে কিনে নেওয়া যায়? হতেও পারে, কারণ ওই মানুষগুলো তো না হয় গরিব, তাদের পেটে খিদে রয়েছে, শেখ শাহজাহানের মতো কিছু জোচ্চোর গুন্ডা ওখানে গুন্ডামি করে মানুষকে নিষ্পেষিত করে টাকা নিয়েছে। কিন্তু আপনারা যখন বলছেন যে কোনো কারণে ৩০টা আসন পেলে ৪২টার মধ্যে আপনারা এই সরকারকে বুঝে নেবেন, এই বিধানসভাকে ভেঙে দেবেন, তার মানে যে এমএলএ বা এমপিরা এত সুযোগ সুবিধে পান, এতগুলো টাকা পান বেতন হিসেবে বা মাসিক ভাতা হিসেবে, তারা যদি বিক্রি হয়ে যেতে পারেন ৩৮৯ জন, তো খুব একটা বেশি কঠিন ব্যাপার নয়, তার মধ্যে ২০০০-৩০০০ টাকার গল্প। আমার খুব সহজ সরল প্রশ্ন, নরেন্দ্র মোদী বলছেন যে জিরো টলারেন্সের কথা মহিলাদের অপরাধের ক্ষেত্রে, অথচ এই মানুষটি মণিপুরে যখন দুজন মহিলাকে নগ্ন করে হাঁটানো হলো, ইদানিং তো খবর পাওয়া যাচ্ছে যে পুলিশের কাছে তারা গিয়েছিলেন এবং পুলিশ নিজে পালিয়ে গেছে তাদেরকে ছেড়ে। নরেন্দ্র মোদী কথা বলার সুযোগ পাননি দীর্ঘদিন ধরে, তারপর বললেও ৪৭ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে সেই বক্তব্য। প্রজ্জ্বল রেবান্নার পিঠ চাপড়ে পুরো প্রচার করে দিয়ে এসছেন, ভবিষ্যৎকে সুনিশ্চিত করে দেবে ভারতবর্ষে, একটি কথাও বলেননি। সন্দেশখালী নিয়ে কথা বললেন, আজকে যখন পাল্টা ভিডিও বেরোলো আপনার কোনো বক্তব্য নেই। ব্রিজভূষণ সিং এর ছেলেকে দাঁড় করিয়ে দিলেন। অলিম্পিক এশিয়ান গেমসে যেই মেয়েগুলো সোনা নিয়ে এসে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিল, ভারতবর্ষের উনুনের পাশে থাকা মেয়েগুলোকে আবার উৎসাহিত করেছিল যে তোমরাও পারবে,
তাদেরকে টেনে হিঁচড়ে দিল্লির রাজপথ থেকে তুলে নিয়ে গেলেন, সেখানে আবার দাঁড় করিয়ে দিলেন তার ছেলেকে। তার অলরেডি একজন ছেলে বিধায়ক, আর একজন বাবার জায়গায় লোকসভার টিকিট পেয়েছে, সাংসদ হতে চলেছে। পরিবারতন্ত্র থেকে জিরো টলারেন্স মহিলাদের অপরাধের ক্ষেত্রে, সবখানে গিয়ে মিথ্যে কথা। 400 গরিমা কি এতটাই প্রয়োজন? 543-এর অর্ধেক করার থেকে একটি সিট বেশি পেলেও তো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়, তাহলেও তো আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকতে পারেন। তারপরেও কিসের এত অহংকার, কিসের এত ডিমান্ড, কিসের জন্য এত চাহিদা? চাহিদা তার মানে বিরোধীরা যেটা বলছে সেটার জন্য নয় তো, যে সংবিধানটাই চেঞ্জ করে দেওয়ার ইচ্ছে রয়েছে? ব্যাপারটা এরকম জায়গায় নেই তো, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর একজন দলিত শ্রেণীর মানুষ, একদম নিচু তলার মানুষ, তিনি সংবিধান লিখেছেন ভারতবর্ষের উচ্চবর্ণ হিন্দুদের জন্য, এটা কি করে সম্ভব? তাই সরিয়ে দিতে হবে। যেটাই হোক, নরেন্দ্র মোদী কেবলমাত্র বিজেপির একজন নেতা হিসেবে যদি এই প্রচারগুলো করতেন, তাও বোঝা যেত যে ভারতবর্ষের বেশিরভাগ দলেরই নৈতিক চরিত্রে এতটাই অধঃপতন হয়েছে, এবং এই মুহূর্তে যেই পরিস্থিতি চলছে চারিদিকে, এরকম হলেও হতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী তো কেবলমাত্র বিজেপির নেতা নয়, ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীও বটে। আর প্রধানমন্ত্রী যখন এরকম মিথ্যেচার করে বেড়ায়, প্রধানমন্ত্রী যখন মুখে এক মনে এক থাকে, তখন গিয়ে তো প্রশ্ন উঠতে বাধ্য। রাজভবনে রাজ্যপালের ওখানকার একজন অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। সেদিন রাত্রিবেলা আপনি রাজভবনে থাকলেন নরেন্দ্র মোদী। সিবি আনন্দ বোসের সাথে কি গোপন কথা হয়েছে সেগুলো তো আমাদের জানার কথা না। সাংবাদিক সম্মেলন করার মতো ক্ষমতা আপনার 56 ইঞ্চি বুকের পাটায় নেই, তাই আপনি করতে পারবেনও না। অন্তত একটা টুইট করে দিতেন, একটা এক্স হ্যান্ডেলে কিছু লিখে দিতেন, বা সোশ্যাল মিডিয়াতে আপনি বিজেপি নেতাদেরকে দিয়েই লিখিয়ে দিতেন, তাও তো হতো। তাও তো ভারতবর্ষের মহিলারা আশ্বস্ত হতো যে ঠিক আছে, একটা ভুল হলেও হয়ে যেতে পারে, তার কাছে খবর নাই পৌঁছতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের মহিলাদের সাথে রয়েছে। পুলওয়ামায় যখন অতগুলো শহীদ মানুষ, অতগুলো সৈন্য যখন শহীদ হয়ে গেল, অতগুলো মার কোল ফাঁকা হয়ে গেল, অতজন স্ত্রীর কপালে সিঁদুর মুছে গেল, তখনও পর্যন্ত আপনাকে সত্যপাল মালিক, তৎকালীন রাজ্যপাল, যখন বলেছিলেন চুপ করে যেতে বলেছিলেন। প্রভান্নার কেসে তাই বলেননি তো? ওখানকার আপনার রাজ্যের রাজ্য সভাপতি বা কেন্দ্রের মহাসচিব যখন আপনাকে বলেছিল এইসব ব্যাপারে, আপনি বলেননি তো জিততেই হবে, চুপ করে যাও। সন্দেশখালী বা রাজ্যপালের ওখানে গিয়ে বলেননি তো যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চুপ করে যাও। আপনি চুপ করে যেতে বললে বিজেপির কর্মীরা হয়তো চুপ করে যাবে, কিন্তু ভারতবর্ষের 140 কোটি জনগণ কি চুপ করে থাকবে? দেখা যাক কি হয়। 400 পারের জন্য যত গল্প, যত নৈতিকতা বিসর্জিত হয়েছে আপনার হাত দিয়ে, তারপরে যদি 400 না পান, তার মানে বুঝতে হবে আপনার যে খামোশি, আপনার যে চুপ থাকা এসব বিষয়, সেটাই আপনার বিরুদ্ধে ফনা তুলে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।